শুধু ধান নয়, বেড বা নালা পদ্ধতিতে চাষাবাদ করলে সরিষা ও গমের মতো দানাদার শস্যেও সেচ লাগে কম, বাড়ে ফলন। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির গবেষণায় এমন ফল পাওয়া গেছে। গবেষকরা বলছেন এই ধারণা টেকসই হতে পারে এসব ফসল উৎপাদনে। বেড নালা পদ্ধতিতে শীতকালীন ফসল চাষ করছেন রাজশাহী ও নাটোরের অনেক কৃষক। এতে সেচের খরচ কমেছে তাদের। কৃষকেরা বলছেন সরিষা চাষে প্রতি বিঘা জমিতে আগে তাদের সেচ খরচ ছিল 900 টাকা, নতুন পদ্ধতিতে 1100 টাকা খরচ কমেছে, ফলন বেড়েছে 1.5 মণ। বেড নালা পদ্ধতিতে আবাদ করছে, তাতে আমাদের আবাদের অবস্থানও ভালো এবং গাছগুলো সতেজ, পানি সাশ্রয় হয়, আমাদের চাষের খরচ কম হয়। বেড নালা পদ্ধতির প্রয়োগ সফল হয়েছে গম চাষেও। বিঘায় 600 টাকা সেচ খরচ সহ 1100 টাকা খরচ কমেছে গম চাষে, সঙ্গে ফলন বেড়েছে বিঘায় 2.5 মণ। গম ও সরিষা চাষে বেড নালা পদ্ধতি চালু করেছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির গবেষকরা। তারা বলছেন ধান চাষে এই পদ্ধতির সুফল পাওয়ায় নতুন নতুন ফসলে প্রয়োগের উপায় বের করার চেষ্টা চলছে। বেড নালা পদ্ধতি যদি আমি করি সারিবদ্ধভাবে এবং এই চারাগুলো থাকে এবং তার কুশির সংখ্যা হয় 7 থেকে 8টা, সেক্ষেত্রে আমি কখনো কখনো ডবল ফলন পাই, এমনকি 40-50 ভাগ ফলন আমি বৃদ্ধি পেতে পারি। গবেষকরা বলছেন সারা দেশে সরিষা আবাদ হয় 42,30,000 বিঘা জমিতে। সরিষা চাষে বেড নালা পদ্ধতি ব্যবহার হলে খরচ কমবে 465 কোটি টাকা আর ফলন বাড়বে 215 কোটি টাকা। অন্যদিকে 33 লাখ বিঘা জমিতে এই পদ্ধতিতে গম চাষ করলে 360 কোটি টাকা খরচ কমবে, পাশাপাশি ফলন বাড়বে 655 কোটি টাকা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম.এ. মতিন। কথা বলছি তার সঙ্গে। স্বাগত জনাব মতিন। আমরা জানি যে কৃষকের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ যে তারা অনেক উৎপাদন বাড়িয়েছে, কিন্তু তারপরেও খরচ কমিয়ে উৎপাদনশীলতা আরো বাড়ানো, এই বিষয়টা নিয়ে আমরা জানি যে আপনারা এবং বাংলাদেশের প্রায় কৃষিক্ষেত্রে সবাই অনেক চেষ্টা করছেন। বেড নালা পদ্ধতি নিশ্চয়ই এটা একটা ভালো সমাধান হিসেবে আসছে। আমরা একটু আপনাদের অভিজ্ঞতাটা প্রথমে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই। এটা একটা যে পদ্ধতি, যে বেড নালা, যেটা আমরা ইংরেজিতে বলি রেইজ বেড, এখানে মোট 3টা পদ্ধতি আমরা ফলো করি। একটা অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং, একটা হলো রেইজ বেড, একটা হলো সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। আমরা এর আগে ধানের কথা আমরা বলেছি। বাংলাদেশে যে ইরিগেশন হয়, সেই ইরিগেশনের আমাদের কৃষিক্ষেত্রে আমরা মোট যে পানি ব্যবহার করি তার 97% পানি বাংলাদেশে আমরা এগ্রিকালচারে ব্যবহার করি। এই এগ্রিকালচারে যে পানি ব্যবহার করি তার মধ্যে আমরা যে পানি ব্যবহার করি তার প্রায় 75% পানি ব্যবহার করে ধানে। তা আমাদের মূলত এই পদ্ধতি, এই যে বিষয় রেইজ বেড কাল্টিভেশন, এটা আমাদের কর্নেল ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস, তাদের এটা একটা আবিষ্কৃত একটা বিষয়। এটা নিয়ে আমরা 16টা ডিস্ট্রিক্টে আমরা বিভিন্নভাবে কাজ করি, কারণ আমাদের দেশে পানি এটা একটা খুব বড় কনসার্ন। যেমন আমরা এর আগে বলেছিলাম 1 কেজি ধান প্রোডাকশন করতে আমাদের প্রায় 4000 লিটার পানি লাগে। আমরা এই পদ্ধতিগুলো ফলো করার কারণে আমরা প্রায় 2000 লিটারতে আমরা আসতে পারি। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার এটা স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয়ের আওতায় একটা প্রতিষ্ঠান। আপনারা জানেন যে আমরা বিভিন্ন রকমের গবেষণা করি, প্রায়োগিক গবেষণা করি, প্রশিক্ষণ দিই। 80-র দশকে আমরা এই ক্ষুদ্র সেচ প্রকল্পে বিএডিসি, বিআরডিবি, এলজিডি এবং ডিএই এদের 100% অফিসারদেরকে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে পানি ব্যবস্থাপনা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। পানি ব্যবস্থাপনায় মূলত যে আমাদের যে ক্ষুদ্র সেচ প্রকল্প, এখানে আমরা গভীর নলকূপ, অগভীর নলকূপ অথবা শক্তিচালিত পাম্প, এটার উপরে আমরা প্রশিক্ষণ দিতাম। এখানে প্রকৌশলগত 3টা দিক, একটা হলো পানি উত্তোলন, পানি পরিবহন এবং তারপরে মাঠে পানি ব্যবহার। পানি উত্তোলনে আমাদের অনেক সাফল্য আছে। পানি পরিবহনে ভূগর্ভস্থ সেচতলার আমরা বেসিক্যালি শিখেছিলাম কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে। এটা এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। ডিস্ট্রিবিউশনে আগে যেখানে আমাদের প্রায় 60 ভাগ নষ্ট হতো, সেখানে এখন 5 ভাগ নষ্ট হয়। এখন মেন কাজ হলো মাঠে পানি ব্যবহার। আমরা আউটপুট চিন্তা করি যে আমরা ধান অথবা গম যেটাই আমরা ব্যবহার করি না কেন, সেখানে যে পানি ব্যবহার হয়, এই পানি বাংলাদেশে আমাদের অনেক বেশি পানি ব্যবহার হয়। তো এটা একটা পরিবেশের জন্য আমাদের ক্ষতিকর, আর একটা বেশি পানি ব্যবহার করলে কিন্তু ফলন কমে যায়। আমাদের যে এই পদ্ধতিতে কিন্তু আমরা সর্বপ্রথম 16টি ডিস্ট্রিক্টে কাজ করেছি
এরপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় 200টি জায়গাতে এটা ব্যাপক প্রসারের জন্য পল্লী একাডেমি অ্যাকশন রিসার্চ করবে। সরকার আমাদেরকে প্রায় 34 কোটি টাকা আমাদেরকে এই গবেষণা করার জন্য দিয়েছে। মতিন সাহেব, এইটা আমরা কৃষি ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই দেখি যখনই একটা সনাতন পদ্ধতির পরিবর্তনের কোনো নতুন কিছু আসে তখন সেইটা অনেক সময় গ্রহণ করানো, বোঝানো অনেক বেশি চ্যালেঞ্জিং থাকে। এই ক্ষেত্রে যেহেতু এটা এত বড় একটা পরিবর্তন, মানুষ এই কৃষিকাজটা বলা যায় যে মানে প্রজন্ম থেকে প্রজন্ম একইভাবে করে আসছে, সেই পরিবর্তনটা তাদের কাছে নিয়ে গেলে তারা কিভাবে এটা নিচ্ছেন এবং সেটা আপনাদের কতটুকু চ্যালেঞ্জ? এটা বাংলাদেশে আমরা সবসময় পানি মনে করতাম এটা অফুরন্ত, এবং পানি নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু ক্রমান্বয়ে আমাদের যেটা দেখা যাচ্ছে যে পানি আমাদের যে প্রাপ্যতা, এটা মূলত আমরা বাংলাদেশে যে পানি আমরা তুলি তার 75% পানি আমরা মাটির নিচ থেকে আমরা গভীর নলকূপ, অগভীর নলকূপ দিয়ে আমরা তুলি। এবং এই যে 75% পানি আমরা মাটির নিচ থেকে তুলি, এই পানির উৎস কিন্তু আলটিমেটলি হলো রেইনফল। আমাদের নেপাল, ইন্ডিয়া যে বৃষ্টিপাত হয়, এই পানিটা নদী নালা খাল বিল দিয়ে করা যায়, এটাকে আমরা বলি রানঅফ। আর একটা পানি আমাদের ইনফিল্ট্রেশন, ডিপার্কুলেশন হয়ে মাটির নিচ দিয়ে ফ্লো করে, এবং মাটির নিচে যে পানি করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা আমরা বলি, এই পানিটা আমরা মূলত আমরা তুলি। কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু অপচয় করা যাবে না। আজকে আমাদের এই যে শীতের মৌসুমে যে পানি যে ব্যবহার করে যে আমাদের যে গ্রিন রেভলিউশন হয়েছে, যে গভীর নলকূপের জন্ম হয়েছিল কুমিল্লা বার্ডে, এবং এটার ব্যাপক ব্যবহার আমরা 80 সাল থেকে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, অনফার্ম ওয়াটার ম্যানেজমেন্টে আমরা যে কাজ করছি, এখানে অবশ্যই যেমন আমরা ভূগর্ভস্থ সেচ নালা যখন করেছিলাম তখন কিন্তু অনেক ক্রিটিসাইজ হয়েছে। আমরা করেছিলাম এটা 1982-83-তে, এটা আমাদের স্বীকৃতি পাইতে আমাদের সময় লেগেছে 2004-এ আমরা স্বীকৃতি পেয়েছি, এবং মানুষ এখন ব্যাপকভাবে হাজার হাজার টিউবওয়েলে এখন ভূগর্ভস্থ সেচ নালা হচ্ছে। আমরা তখন থেকে মেসেজ দিচ্ছিলাম যে মাঠ পর্যায়ে পানি যদি কম ব্যবহার করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি, ওয়াটার হলো একটা কস্টলি রিসোর্স, এবং আল্লাহর যত নিয়ামত আছে পানি হলো একটা বেস্ট নিয়ামত, অপচয় করা যাবে না। অপচয় করা একেবারেই ঠিক না। আবার এই পানির ক্ষেত্রে যদি অপচয় কমাইতে পারি তাহলে আরেকটা লাভ হচ্ছে আমাদের, যে ফলন বাড়ছে। যেমন আপনি যেটা আপনি দেখলেন আমাদের প্রতিবেদনে, গম বলেন, সরিষা বলেন, ধান বলেন, আমরা সনাতন পদ্ধতিতে ফ্লাড জমিতে ছিটিয়ে দিয়ে আমরা বলতাম, এবং যে ইরিগেশন হতো এটাকে আমরা বলতাম ওয়াইল্ড ফ্লাডিং। আমরা ওয়াইল্ড ফ্লাডিং না করে আমরা ফারো সিস্টেমে, আমরা সোজা বাংলা যদি বলি যে আইলের উপরে ধান লাগাইতে হবে, আইলের উপরে সরিষা গম লাগাইতে হবে। আইলের যে আমাদের যে নিচে যে আমাদের যে নালার মতন হয়ে থাকলো আইলের পরে, ওই জায়গাতে পানি যাবে। কারণ আমরা যে গাছে পানি দেই, এই পানিটা কতটুকু পানি লাগে, পানিতে যদি জমিতে যদি অতিরিক্ত পানি থাকে এটা চোয়ায় নিচে চলে যাবে। মন্ত্রী সাহেব, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু এইটাই জানতে চাইবো যে কৃষকদেরকে কিভাবে আপনারা উদ্বুদ্ধ করছেন যেন তারা এই পদ্ধতিগুলি গ্রহণ করতে পারে। আশা বাংলাদেশ স্বাগত, আরেক দেখছেন আশা বাংলাদেশ। মন্ত্রী সাহেব যেটি বলছিলেন যে পানির ব্যবহার কিভাবে কম করা যায়, সেটি কৃষকরা কিভাবে নিচ্ছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করছেন কিভাবে? তবে আমাদের দেশের কৃষক খুব সহজেই কিন্তু বোঝে যে কত ধানে কত চাল। যদি কোনটা গ্রহণ করে যদি তাদের উপকার হয় তাহলে কিন্তু এটা গ্রহণ করে, তাড়াতাড়ি গ্রহণ করে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া আসলে যে গবেষণা করে, আমরা কিন্তু কোনো ফান্ডামেন্টাল গবেষণা করি না। ফান্ডামেন্টাল গবেষণা আমরা খুঁজি যেটা মানুষের কাছে নিয়ে গেলে কাজে লাগে। যেমন আমরা গভীর নলকূপের যে গবেষণা করেছি, এটা হলো আমরা মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে আনছি। ডিস্ট্রিবিউশন অফ ওয়াটারে যে ভূগর্ভস্থ সেচ নালা আমরা করেছি, এটা আনছি কর্ডো স্টেট ইউনিভার্সিটি থেকে। এখন যে অনফার্ম ওয়াটার ম্যানেজমেন্টের যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, যেটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই প্রকল্প পাশ করার সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন শুনলেন যে 4000 লিটার পানির জায়গাতে যেমন 2000 লিটার পানি হবে, তখন সঙ্গে সঙ্গে উনি এটা অনুমোদন করলেন। তো এখানে মানুষকে আমরা এটা বোঝানোর জন্য 200 জায়গায় আমরা ট্রায়াল ডেটা দিচ্ছি, এবং আমাদের পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে যে সমস্ত বা নিজের প্রকল্প থেকে সাকসেস পাওয়া যায়, এটাকে প্রজেক্ট অ্যাপ্রোচ থেকে আমরা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচে নিয়ে যাই। এবং আমাদের পল্লী উন্নয়ন একাডেমি CIWM, সেন্টার ফর ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট সেন্টার করা হয়েছে। আমরা যেটা করব যে এই 200 জায়গাতে মানে এখন ধান লাগিয়ে, আমরা যেমন ধান লাগিয়ে আমরা বলছি 43% পানি কম লাগে, প্রায় 11% ফলন বাড়ে। গমে পানি যা লাগতো তার অর্ধেক লাগে, ফলন আমার প্রায় 14%-15% বাড়ে। সরিষা, কারণ হলো যে কোনো ক্রপসে অতিরিক্ত পানির কারণে কিন্তু ফলন কম হয়। মানুষকে এই জিনিসগুলো, ধারণাগুলো বুঝাইতে হবে। মানুষ যদি স্বচক্ষে দেখতে পারে তাহলে কিন্তু, এবং আমাদের প্রত্যেকটা এই যে 200টা এলাকায় আমরা প্রত্যেকটা ক্রপসের আগে ফার্মার্স ফিল্ড স্কুলে আমরা কিন্তু ওখানে
আমাদের রিসার্চ ছাড়া ওখানে যেয়ে তাদেরকে বোঝানো হচ্ছে। এবং যখন আবাদটা হচ্ছে, যখন এইবারে যখন গমের চেহারা দেখতেছে তখন বলতেছে এটা তো খুব ভালো। যখন ধানের যখন চেহারা দেখতেছে তখন দেখতেছে ভালো, ধানে গ্রোথ ভালো এবং ইল বেশি। তো আমরা আমাদের কাছে এটা আবার চ্যালেঞ্জ, কিন্তু মানুষ কিন্তু আমাদের অনেক কথা শুনে, কারণ বর্তমানে আমাদের প্রোডাকশন কস্ট কমাতেই হবে, আবার এদিক দিয়ে ইনপুট কস্ট কমাইতে হবে, আবার আস্তে আস্তে আমরা মেশিনারিতে যাচ্ছি। যেমন গত আমরা 11, 12, 13 তারিখে ইন্টারন্যাশনাল প্রায় 21টা দেশে কৃষি যন্ত্রপাতি দিয়ে আমরা কিন্তু কাজ করেছি। যেমন এই রেস বেড হাত দিয়ে তৈরি করা হয় না, পাওয়ার টিলারের সঙ্গে রেস বেড ফর্মার এটাও আমরা নিয়ে আসছি সেই আমাদের কর্নেল ইউনিভার্সিটি প্রফেসর জন জুলি এবং প্রফেসর ডাসবেরি, তারা ফান্ডামেন্টাল গবেষণা করেছে। আমাদের চেষ্টা হলো এই ফান্ডামেন্টাল গবেষণা সাধারণ মানুষের কাছে নিয়ে যে কিভাবে মানুষ উপকৃত হয়। এবং আমরা এই যে আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টটা শেষ হয়ে যখন যাবে তখন প্রোগ্রামেটিক অ্যাপ্রোচে সেন্টার ফর ইরিগেশন ওয়াটার ম্যানেজমেন্ট থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস আমাদের কাজ করব এবং এই জায়গাগুলো আমরা কাজ করব এবং এইখানে আমাদের কন্টিনিউয়াস কাজ হবে। এবং আমরা মানুষকে যদি একবার এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, তবে হ্যাঁ এটা আস্তে আস্তে হচ্ছে, অনেক পরিবর্তন আসছে। যেমন যখন আমরা ভূগর্ভস্থ সেচ নালা করেছিলাম, আগে 40 একর করতো, ভূগর্ভস্থ সেচ নালা করার কারণে 167 একর ইরিগেশন হয়েছে। প্রথমে কিন্তু অনীহা ছিল, এখন কিন্তু সাধারণ মানুষ এটা করে। আমরা প্রথমে অ্যাসবেস্টস পাইপ করেছিলাম, সিসি পাইপ করেছিলাম, আরসিসি পাইপ করেছিলাম, মানুষ এখন পিভিসি পাইপ দিয়ে কিন্তু ঠিকই করতেছে। যেগুলো সরকারি প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, বিশেষ করে বরেন্দ্র মাল্টিপারপাজ ডেভেলপমেন্ট অথরিটি, তারা কয়েক হাজার টিউবওয়েল করেছে। আমরা খাওয়ার ইরিগেশন ডিপটেল থেকে খাওয়ার পানি করেছিলাম, প্রথমে সপ্তাহ হিসাবে যখন করেছিলাম মানুষে হেলা করেছে, এখন আমাদের কয়েক হাজার গ্রামে আমাদের একটা ওভারেড ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু খাওয়ার পানি যাচ্ছে। ঠিক একইভাবে ওয়ান ফার্ম ওয়াটার ম্যানেজমেন্টটা অত্যন্ত কঠিন, এখানে প্রকৌশলগত দিক অনেক দরকার। আমরা যেটা বলি গাছ পানি নেয়, হাইয়েস্ট লিমিট হলো ফিল ক্যাপাসিটি, লোয়েস্ট লিমিট হলো আমাদের উইল্টিং পয়েন্ট, এর মাঝে যে পানিটা এটাকে আমরা বলি অ্যাভেলেবল ওয়াটার। তার মানে আমরা যখনই স্যাচুরেশন হয়ে যাবে ওই পানি গাছের কাজে লাগে না, তখন গাছের গোড়ার পানি নিচে ইনফিল্ট্রেশন করে চলে যায়, তখন সার এবং নিউট্রিয়েন্ট নিয়ে চলে যায় এবং এটা আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার কন্টামিনেট করে। আমরা কোনো সময় চাবো না যে আমার এক্সেস পানি জমিতে থাকুক। মানুষকে আমরা এটা বোঝাতে চাই যে অতিরিক্ত পানি দিলে আপনার ফলন কম হয়, আপনার খরচ বাড়ে। আবার যদি পানি কম দেন ফলন বাড়ে, খরচ কমে। এটা অবশ্যই আমাদের দেশের মানে মানুষ কিন্তু কত ধানে কত চাল বোঝে, কৃষক খুব সহজেই বুঝতে পারে যে কোথায় তার আসলে এবং লাভ হচ্ছে। মতিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করব